এখন পাঠ করছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুচরিত। ডমরুচরিতের এটি পঞ্চম গল্প। ডমরুচরিতের প্রথম উপাখ্যানে চিত্রগুপ্ত, যমনী, পুঁইশাক, এলোকেশীর মাতা প্রভৃতির বিষয় বর্ণিত হইয়াছিল। এলোকেশী ডমরুধরের তৃতীয় পক্ষের পত্নী। সেই উপাখ্যান পাঠের ফল এইরূপ: ডমরুচরিত পররে ভয় করে একান্ত ভক্তি, ইহকালে পাবে সুখ পরকালে মুক্তি। চিত্রগুপ্তর গলায় দড়ি, যমনী বাজায় শাঁখ, পুঁইশাকের নামে জমের সিঁটকে উঠল নাক। ঝকমক করে সোনার গহনা এলোকেশীর গায়, আর নয়নে শাশুড়ি ঠাকরুন পিটির পিটির চাই। পয়সা দিয়া ডমরুচরিত কিনে রাখো ঘরে, ধর্ম অর্থ কাম মোক্ষ পাবে ইহার বরে। বর্তমান ডমরু উপাখ্যানের ফলও সেইরূপ, বরং অধিক। প্রতিবৎসর পূজার সময় ডমরুধর বন্ধুবান্ধবের সহিত নানারূপ গল্প করেন। পঞ্চমীর দিন বৈকালে তাহার পূজার দালানে লম্বোদর, গজানন, হলধর প্রভৃতি বন্ধুবান্ধবের সহিত প্রতিমার নিকট তিনি বসিয়া আছেন। ডমরুধরের মুখের দিকে চাহিয়া লম্বোদর বলিলেন, এবার পুনরায় স্বদেশী কোম্পানি খুলিয়া তুমি অনেকগুলি টাকা উপার্জন করিয়াছ। ডমরুধর উত্তর করিলেন, হ্যাঁ ভাই, স্বদেশী কোম্পানি বৃথা যায় না, কিছু না কিছু দিয়া যায়। কিন্তু ভাই, সম্প্রতি আমি এক ঘোর বিপদে পড়িয়াছিলাম। সে বিপদ হইতে মা দুর্গা আমাকে রক্ষা করিয়াছেন। আমার প্রতি মায়ের অসীম কৃপা। বলিতে গেলে আমি মা দুর্গার বরপুত্র। লম্বোদর বলিলেন, সেবার স্বদেশী কোম্পানি খুলিয়া তুমি অনেক রাঁড়ি ভুঁড়ি গরিব দুঃখীর টাকা হাম করিয়াছিলে। এবার মোকদ্দমা হইয়াছিল জানি, কি কি হইয়াছিল বলো দেখি। ডমরুধর উত্তর করিলেন, মোকদ্দমা স্বদেশী কোম্পানির প্রধান অঙ্গ। স্বদেশী কোম্পানি খুলিলে সকলকেই মামলা মোকদ্দমা করিতে হয়। যা হোক, এখন সব চুকিয়া গিয়াছে। এই নূতন স্বদেশী কোম্পানির বৃত্তান্ত এখন আমি তোমাদিগকে বলিতে পারি, শুনো। ডমরুধর এইরূপ বলিতে লাগিলেন, এই গত বৎসর পূজার পর একদিন বেলা 10টার সময় আমি বাহিরে বসিয়া আছি। এমন সময় ব্যাগ হাতে করিয়া এক ছোকরা আসিয়া উপস্থিত হইল। তাহার বয়স 24 কি 25 বৎসর। রং অল্প গৌরবর্ণ, কালো কালো গোঁপ আছে, দেখিতে সুশ্রী, ভদ্রলোকের ছেলে বলিয়া বোধ হইল। ব্যাগ হইতে 4টি শিশি সে বাহির করিয়া বলিল, এইটি ম্যালেরিয়া জ্বরের আরোগ, এইটি অজীর্ণ রোগের ঔষধ, এইটি বহুমূত্র রোগের ব্রহ্মাস্ত্র, আর এইটি মুখে মাখিলে রং ফর্সা হয়। প্রতি শিশির মূল্য 1 টাকা। 4টি টাকা আমাকে প্রদান করুন। আমি বলিলাম, ঔষধে আমার প্রয়োজন নাই, তুমি বোকা লোকদিগের নিকট গমন করো, তোমার একটিও ঔষধ আমি ক্রয় করিব না। আমার কথা শুনিয়া সে চলিয়া গেল না। অতি সুমিষ্ট স্বরে সে ঔষধের গুণ ব্যাখ্যা করিতে লাগিল। সে বলিল, আমি 3টা পাস দিয়াছি। যে বিদ্যা শিখিলে নানা পদার্থ মিশাইয়া উত্তম উত্তম নূতন বস্তু প্রস্তুত করিতে পারা যায়, আমি সেই বিদ্যা শিক্ষা করিয়াছি। সেই বিদ্যা বলে আমি এইসব ঔষধ প্রস্তুত করিয়াছি। ইহাদের গুণ অলৌকিক। দিন কয়েক ব্যবহার করিলেই আপনার শরীরে কান্তি ফুটিয়া পড়িবে, আপনি নবযৌবন প্রাপ্ত হইবেন। আমি উত্তর করিলাম, আমার ম্যালেরিয়া জ্বর নাই, অজীর্ণ ও বহুমূত্র রোগও নাই, বৃদ্ধ হইয়াছি, রং ফর্সা হইবার সাধ নাই। তাহা ব্যতীত আমি বৃথা 1টি পয়সাও খরচ করি না। তোমার ঔষধ আমি ক্রয় করিব না। আমাদের দুইজনে এইরূপ তর্ক বিতর্ক হইতে লাগিল। কিন্তু সে ছোকরা নাছোড় বান্দা। এমনি সুমিষ্ট ভাষায় সে বক্তৃতা করিতে লাগিল যে ক্রমে আমার মন ভিজিয়া আসিল। অবশেষে সে বলিল, আপনি বৃদ্ধ হইয়াছেন সত্য, কিন্তু মন আপনার বৃদ্ধ হয় নাই। মনটি আপনার নবযৌবনে ঢলঢল করিতেছে। আর কোনো ঔষধ লউন আর না লউন, আপনাকে এই রং ফর্সা হইবার ঔষধটি লইতে হইবে। দিন কয়েক মুখে মাখিয়া দেখুন, আপনি ফুট গৌরবর্ণ হইয়া পড়িবেন, সুন্দর সুকুমার 20 বৎসরের যুবক হইবেন।
ছেলেবেলা হইতে ফর্সা হইবার আমার স্বাদ ছিল। অনেক সাবান মাখিয়াছিলাম, কিছুতে কিছু হয় নাই। মনে মনে ভাবিলাম, এই ঔষধটা পরীক্ষা করিয়া দেখি না কেন। যদি আমার রং ফর্সা হয়, তাহা হইলে দুর্লভী বাগদিনী আমার রূপ দেখিয়া মোহিত হইবে। শিশির মূল্য 1 টাকা, কিন্তু সে আমাকে 8 আনাই দিল। মূল্য লইয়া সে কিছুদূর গিয়াছে, এমন সময় আমার মনে এইরূপ চিন্তার উদয় হইল, আমি ডমরুধর, সুমিষ্ট বক্তৃতা করিয়া আমাকে ঠকাইয়া 8 আনা লইয়া গেল। এ সামান্য ছোকরা নয়, ইহার দ্বারা কি কোনরূপ কাজ করিতে পারা যায় না? এইরূপ ভাবিয়া আমি তাহাকে ডাকিলাম, অনেক আদর করিয়া আমার নিকট বসাইলাম। আমি বলিলাম, বাপু, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম শঙ্কর ঘোষ। তাহার বাড়ি কোথায়, সে কি কাজ করে প্রভৃতি তাহার পরিচয় গ্রহণ করিলাম। তাহার পর আমি জিজ্ঞাসা করিলাম, তুমি 3টা পাস দিয়াছ, 5 দ্রব্য মিশাইয়া নূতন বস্তু প্রস্তুত করিতে পারো, ঔষধ বেচিয়া কি হইবে? কোনো একটা লাভের বস্তু প্রস্তুত করিতে পারো না? কিছুক্ষণ নীরবে সে চিন্তা করিয়া আমাকে বলিল, কল্য আসিয়া আপনার কথার উত্তর দিব। পরদিন সে 1 রাশি এঁটেল মাটি ও 4-5 খানি ধবধবে চিক্কন কাগজ আনিয়া আমাকে দেখাইল। সে বলিল, এঁটেল মাটি হইতে আমি এই কাগজ প্রস্তুত করিয়াছি। 1 টাকার এঁটেল মাটি হইতে 10 টাকার কাগজ হইবে, 9 টাকা লাভ থাকিবে। প্রথম প্রথম যাহা অল্প খরচ হইবে, তাহা যদি আপনি প্রদান করেন, তাহা হইলে আমরা এক স্বদেশী কোম্পানি খুলিব। লাভ অর্ধেক আপনার, অর্ধেক আমার। এঁটেল মাটি ও কাগজ দেখিয়া আমি মনে মনে একটু হাসিলাম। স্বদেশী কোম্পানি সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা আছে। ভাবিলাম যে এ কাজ হালাগুলো বাঙালির উপযুক্ত বটে। তাহার প্রস্তাবে আমি সম্মত হইলাম। 4-5 দিন পরে আমরা 2 জনে কলিকাতা গমন করিলাম। ভালোরূপ একটা স্বদেশী কোম্পানি খুলিতে হইলে 2-4 জন বড় লোকের নাম আবশ্যক। আমরা তাহার জোগাড় করিলাম। একটি মিটিং হইল। এঁটেল মাটি ও কাগজের নমুনা দেখিয়া বড় লোকেরা ঘোরতর আশ্চর্য হইলেন। তাহাদের মধ্যে কেবল একজন বলিলেন, এঁটেল মাটি দিয়া কাগজ প্রস্তুত হইতে পারে, তাহা আমি জানিতাম না। আমি মনে করিতাম যে খড়ি মাটি দিয়া কাগজ প্রস্তুত হয়। শঙ্কর ঘোষ উত্তর করিলেন, খড়ি মাটি দিয়া হইতে পারে, কিন্তু তাহাতে খরচ অধিক পড়ে। কাগজ সম্বন্ধে ইহার এইরূপ গভীর জ্ঞান দেখিয়া অন্য সকলে তাহার প্রশংসা করিতে লাগিলেন। সেই যাহারা ইংরেজিতে বক্তৃতা করেন, যাহাদের বক্তৃতা শুনিয়া স্কুল কলেজের ছোঁড়াগুলো আনন্দে হাততালি দিয়া গগন ফাটাইয়া দেয়, আমরা সেইরূপ 2 জন জোগাড় করিয়াছিলাম। তাহারা ইজের দিয়া কোমর আটিয়া রাখেন। তাহাদের একজন বক্তৃতা করিলেন, আমাদের কোম্পানির নাম হইল গ্র্যান্ড স্বদেশী কোম্পানি লিমিটেড। কয়েকজন বড়লোক ও উগ্র বক্তা ডাইরেক্টর বা পরিচালক হইলেন। কারণ এই সকল বড়লোক ও বক্তারা সকল প্রকার কারুকার্য ও ব্যবসা বাণিজ্য সম্বন্ধে হুনর। ইহারা না জানেন এমন বিষয় নাই। শঙ্কর ঘোষ ইংরেজি ও বাংলায় কোম্পানির বিবরণ প্রদান করিয়া কাগজ ছাপাইলেন ও সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করিলেন। বিজ্ঞাপনে লেখা ছিল যে, যে ব্যক্তি 100 টাকার শেয়ার বা অংশ কিনিবে, প্রতি মাসে লাভস্বরূপ তাহাকে 25 টাকা প্রদান করা হইবে। দেশে দেশে ধন্য ধন্য পড়িয়া গেল। সকলে বলিতে লাগিল যে আর আমাদের ভাবনা নাই। যখন এঁটেল মাটি হইতে কাগজ প্রস্তুত হইবে, তখন বালি হইতে কাপড় হইবে। বিদেশ হইতে কোনো দ্রব্য আর আমাদিগকে আমদানি করিতে হইবে না। দেশ টাকায় পূর্ণ হইয়া যাইবে। এই কথা বলিয়া কলিকাতার বাঙালিরা একদিন সন্ধ্যাবেলা আপন আপন ঘর আলোকমালায় আলোকিত করিল। প্রথম প্রথম শত শত লোক শেয়ার কিনিতে লাগিল। হুড় করিয়া টাকা আসিতে লাগিল। আমি কোষাধ্যক্ষ ছিলাম, টাকা সব আমার কাছে আসিতে লাগিল। কয়েক মাস গত হইয়া গেল, এঁটেল মাটি দিয়া শঙ্কর ঘোষ একখানিও কাগজ প্রস্তুত করিলেন না। মাসে যে 25 টাকা লাভ দিবার কথা ছিল, তাহার 1টি পয়সাও কেহ পাইল না। আসল টাকার মুখও কেহ দেখিতে পাইল না। জন কয়েক আমাদের নামে নালিশ করিল। শঙ্কর ঘোষ চমৎকার এক হিসাবের বহি বাহির করিয়া কাছারিতে দাখিল করিলেন। লাভ দূরে থাকুক, হিসাবে লোকসান প্রদর্শিত হইয়াছিল। কোম্পানি লিমিটেড ছিল। মকদ্দমা ফাঁক হইয়া গেল।
আমাদের কারো গায়ে আঁচড়টি পর্যন্ত লাগিল না। অনেকগুলি টাকা লোকে দিয়াছিল, বলা বাহুল্য যে সে টাকাগুলি সমুদয় আমি লইলাম। শঙ্কর ঘোষ ভাগ চাহিল। আমি তাহাকে বুঝাইয়া বলিলাম, হিসাবের বহি তুমি নিজে হাতে প্রস্তুত করিয়াছ, তাহাতে তুমি লিখিয়াছ যে লোকসান হইয়াছে, কোম্পানি ফেল হইয়া গিয়াছে, টাকার কোথা হইতে আসিবে, বরং যাহা লোকসান হইয়াছে তাহা আমাকে দিয়া যাও। আমার কথা শুনিয়া শঙ্কর ঘোষ ঘোরতর রাগান্বিত হইল। তুমি আমাকে ফাঁকি দিলে, তোমাকে আমি দেখিয়া লইব। আমাকে এরূপ ভয় দেখাইয়া সে চলিয়া গেল। আমার দ্বিতীয় স্বদেশী কোম্পানির বৃত্তান্ত এই। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, তুমি বলিলে যে সম্প্রতি বড় বিপদে পড়িয়াছিলে, আমরা পাড়ায় থাকি, কোনো বিপদের কথা আমরা তো শুনি নাই। ডম্রুধর উত্তর করিলেন, সে বিপদের কথা আজ পর্যন্ত আমি কাহারও নিকট প্রকাশ করি নাই, আজ তাহা তোমাদিগকে বলিতেছি, শুনো।